খাঁটি মুসলমান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। যে আপনার উপরে অশান্তি বর্ষিত হোক। ভালো আছেন মনে হয় তারপরেও। হ্যাঁ, ভালো আছি। বলেন। এত অভিশাপ দিয়ে যায় তারপরেও। আচ্ছা। আচ্ছা আপনারা যে বলেন আমি গতকালকে রুহুল আমিন সিরাজীর একটা লাইভে গেছিলাম। তো মুসলিমদের লাইভে গেলে তো আমার ইমান আসলে নষ্ট হয়ে যায় বেশি। আপনারা যতটুকু না ইমান নষ্ট করতে পারেন, উনাদের ওখানে গেলে তো আমার মনে হয় যুক্তি দেখে, তাদের কথাবার্তা শুনে এটা তো আরো মনে হয় যে ইমানটা হালকা হয়ে যায়। হ্যাঁ, এটা তো তো আল্লাহর রহমত। এটা আল্লাহর একটা বিশেষ রহমত যে আমাদের ইমানদার মুমিন ভাইরা আমাদের কাজটা মানে আরো ভালোভাবে করে দেয়। তো আপনারা বেশি ওনাদের লাইভে যাবেন এবং ওনাদেরকে আরো বেশি লাইভ করতে বলবেন। ওনারা যেন বেশি লাইভ করে নাস্তিকতার প্রচারে ভূমিকা রাখেন। না এটা করতেছে। আপনারা গত ৩ দিন ধরে করতেছে। সেখানে যেটা হইছে যে ওনারা ওই আপনার স্টাইলটা ফলো করে। যেটা আপনি হয়তো কথা বলতে যেয়ে একটু রং হলো, উনাদের সাথে মিলল না, সঙ্গে আউট করে দেব। ওই পয়েন্টেই থাকেন। কপি করে আরকি। এই ধরনের একটা বিষয় দেখলাম। মানে একটু আচ্ছা। সাইডে গেলেই হয়। একজন গেছিল একজন সংশয়বাদী অথবা ইয়ে, তার সাথে দেখলাম ঐরকম করছে। পয়েন্টটা হলো যে আপনারা তো বিশ্বাস করেন যে ঈশ্বর নাই। এই যে এরকম ধারণা না, ভিতরে, আমরা এরকম ভিতরে। কিছু বলি নাই। এরকম কিছু আমাদের কোনো বিশ্বাসই নাই। আমরা আবার না, বিশ্বাস করি কেমনে? বিশ্বাস নাই ঠিক আছে। কিন্তু আপনারা তো জানেন যে না ঈশ্বর নাই। অথবা তার আ আমরা প্রমাণ নেই। জানলাম কিভাবে? যে আমাদের তো এই জ্ঞানটা নাই তো। আমরা তো কখনো বলি নাই যে এই জ্ঞানটা আমাদের আছে যে আমরা জানি। আমরা বলেছি যে না, সে এইরকম দাবি এই করতেছে যে বলতে হবে যে ঈশ্বর আছে কি নাই এটাকে আপনি কি বিশ্বাস করেন কিনা? এটার উপরে তার প্রশ্ন। তো আছে নাকি সে নাই বেটা সেটা জানার জন্য হুম, তো আমাদেরকে একটা তথ্য ভেরিফাই করতে হবে। এই তথ্যটা তো ভেরিফিকেশন এর কোনো উপায় নাই। তাহলে যদি ভেরিফিকেশন এর উপায় না থাকে, মনে করেন একজন বলল যে আল্লাহ পাক গতকাল রাত্রে মারা গেছে। এখন এই তথ্যটা আমি হুম, ভেরিফাই করব কেমনে ভাই? এটা তো ভেরিফিকেশন এর কোনো উপায় নাই, প্রসেস নাই। তাইলে আমি হুম। কেমনে বলব যে সে ওই বেটা মরছে নাকি আছে এখনো জিন্দা? আল্লাহ এখনো না বাইচা আছে ধারণা না করে মইরা বা গেছে? অনুমান করে হোক, যেভাবে হোক, সে দাবি করতেছে বা সে বলতে চায় যে নাস্তিকতা একটা ধর্ম এই কারণেই যে তারা বিশ্বাস করে যে আল্লাহ নাই। এই তো ধরনের কথা নাস্তিকরা বলার পরে কোথায় বিশ্বাস করে? নাস্তিকতা মানে হচ্ছে ল্যাক অফ বিলিভ মানে বিশ্বাসের হুম, অভাব। মনে করেন একজন মানুষ যদি স্ট্যাম্প কালেকশন না করে, তাইলে তার কি হবি হচ্ছে স্ট্যাম্প কালেকশন না করাটা কি কারো হবি হইতে পারে? মানে শখ হইতে পারে? আপনাকে যদি মনে করেন আপনার শখ হইতেছে আ বিভিন্ন দেশে ঘুরে বেড়ানো। আর আমার হুম। এরকমের কোনো শখ নাই। তাইলে আমারটা কি? আমার শখ কি বিভিন্ন দেশে ঘুরে না বেড়ানোটা কি আমার শখ হয়? এটা কি কখনো শখ হইতে পারে মানুষের? এটা কি একটা যৌক্তিক কথা হইলো? এটা তো একটা উদ্ভট কথা হইলো যে আমার শখ ভাই আমার কি শখ? আমার শখ হইলো আমি দেশ-বিদেশে ঘুরে বেড়াই না ভাই। এটা আমার শখ। এইটা কি কোনো হ্যাঁ, শখ হইতে পারে ভাই? এটা তো কোনো না হয় ঠিক না তো। আছে। এটা তো না, সেন্টেন্স মেকিং এ হয় না তো। হ্যাঁ। ওই যে আরেকটা বিষয় হলো যে তাদের ইয়ে থাকলে আপনাদের এই ফলোটা ইয়ে নাই, তরিকাটা যে যেকোনো ইচ্ছা থাকলে ২ জনের সম্মতি হলেই সে যে কেউ হলেই যেকোনো বিষয়ে হলেই অবশ্যই, সহবত করা যাবে। অবশ্যই। তো যদি এই ২ জন জিনিসটার উপরে ২ জন প্রাপ্ত হ্যাঁ, এই ২ জন জিনিসটার উপরে। প্রাপ্তবয়স্ক মানুষ যদি স্বেচ্ছায় সঙ্গম করে সেখানে তো ৩য় পক্ষের বাধা দেওয়ার মতো কোনো স্কোপ নাই। এটা তো তাদের ব্যাপার। তাদের ঘরের ভিতরে কি করতেছে না করতেছে আমরা কেমনে সেখানে বাধা দিব ভাই? এটা তো তাদের না এখন ব্যক্তিগত এটা বিষয়। এটা আপনাদের নাকি মূলনীতি আরকি। মানে মূল বৈশিষ্ট্য। নাস্তিকতা ধর্মের মূল বৈশিষ্ট্য আরকি এটা। ওরা এটা অবশ্যই আরকি এটা চিন্তা করে। নাস্তিকতার সাথে এটার কোনো সম্পর্ক নাই। কিন্তু এটার সাথে সম্পর্ক হচ্ছে মানুষের অধিকারের, মানুষের ব্যক্তিগত স্বাধীনতার। মানুষ ব্যক্তিগতভাবে স্বাধীন। ২ জন যদি সেখানে যদি কোনো অপরাধ সংঘটিত না হয়, যদি কোনো ক্রাইম না হয়, কারোর উপর জোর জবরদস্তি না চলে, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তো সেখানে বাধা দেওয়ার মতো কোনো স্কোপ আমাদের কাছে নাই। আমরা কিভাবে একজন মানুষকে বাধা দিব? কি যুক্তিতে বাধা দিব আমরা? যেহেতু তোমরা আচ্ছা। ঘরের ভিতরে তোমরা করবা না। আমি কি ঘরে গিয়া ভাই খুঁজবো যে কে করতেছে, কি করতেছে না? এটা কি আমি ঘরে গিয়া খুঁজবো? এইখানে যৌন সঙ্গমের ক্ষেত্রে সবচাইতে ইম্পোর্টেন্ট হচ্ছে পরস্পরের সম্মতি এবং প্রাপ্তবয়স্ক হওয়া, পরস্পর সম্মতি দেয়া স্বেচ্ছায় সজ্ঞানে তারা যেন এই কাজটা করে। যদি যে কেউ যদি করে তাহলে আমরা সেই একটা জিনিস খেয়াল রাখি যেন সম্মতিটা থাকে। ২ পক্ষের সম্মতি থাকে। একটা পক্ষের যদি সম্মতি না থাকে সেটাকে ধর্ষণ বলা হয়। সেটাকে হুম, ধর্ষণের সংজ্ঞার ভিতরে চলে যায়। একটা পক্ষের যদি কনসেন্ট না থাকে, সম্মতি মানে স্বেচ্ছায় নিজ ইচ্ছায় নিজ আগ্রহে যদি সে সম্মতিটা না দেয় তাহলে সেটা ধর্ষণের ক্যাটেগরিতে পড়ে যায়। আমরা চাই না ধর্ষণটা হচ্ছে মানুষের অধিকারকে হরণ করা। যদি মানুষের অধিকারকে হরণ করা হয় সেটা হচ্ছে অপরাধ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। কিন্তু যদি সেটা কারো অধিকার হরণ না হয় তাহলে তো সেখানে কোনো অন্যায় ঘটতেছে না। তাহলে তো ন্যায় অন্যায় আমরা ডিসাইড করব কিভাবে? এখানে তো ন্যায় হুম। অন্যায়
করার মতো কোনো ওয়ে নাই আমাদের কাছে। তাইলে আমরা কিভাবে বলব যে তোমরা এটা করো না? সেটা কেউ মানে আপনার আত্মীয়স্বজন হইলে আপনি পরামর্শ দিতে পারেন। ভাই তোমরা এটা করলে এটা এই সমস্যা হইতে পারে। এই পরামর্শটা আপনার পরিচিত হইলে আপনি বলতে পারেন। কিন্তু ভাই বাধা তো দিতে পারেন না। বাধা কিভাবে দিবেন আপনি? ঠিক আছে, প্রশ্নে আসি। আপনারে এমন প্রশ্ন করব যে আপনি আটকে যাবেন আরকি। আচ্ছা, আচ্ছা মাশাআল্লাহ বলেন। আচ্ছা। আল্লাহ হুম। বলুন। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। কারণ আল্লাহ আপনাদেরকে এই বোঝার জ্ঞান আপনার দেয় নাই। হ্যাঁ, হ্যাঁ এটা সেটা হচ্ছে যে ঠিক। সময়ের প্রেক্ষিতে বা যুগের প্রেক্ষিতে বা অনেক ব্যবধানের কারণে মানুষের ভালো-মন্দ বিচার বিবেচনার পরিবর্তন তো ঘটে। ১৫০০ বছর আগে, ১৬০০ বছর আগের যে মানুষের সমাজ ছিল, তাদের মধ্যে যে ধরনের চিন্তা ছিল, সেই আঙ্গিকে একটা ধর্ম প্রতিষ্ঠা করা হলো। তার পরবর্তীতে এখন তো অনেক উপকরণ হয়েছে, অনেক বিষয় আছে। তখনকার মানুষের মধ্যে দেখা গেল যে ওইটা খুব ভালো যে নবী মোহাম্মদ যে কাজগুলো করছে বা এই ধরনের মানুষের মধ্যে অনেক ভালো। হয়তো না, ডাকাতি না হোক, ভালো-মন্দ শিশু বিবাহ হোক। ভালো-মন্দ ভাই না, ওইটা ভালো-মন্দ ওই সময় এইটা হতে পারে। হুম, ভালো-মন্দ এইটা প্রেক্ষাপট, পরিপ্রেক্ষিত, সময়, সমাজ ইত্যাদির উপর নির্ভর করে না। ভালো-মন্দ, ন্যায়-অন্যায় এই জিনিসগুলা হচ্ছে অ্যাবসোলিউট। যুক্তি যেরকম অ্যাবসোলিউট এগুলো হচ্ছে অ্যাবসোলিউট। হুম? এখন হুম, আমাদের কিছু জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা অনেক সময় অনেক কিছু জানি না। সেই না জানার কারণে আমরা সেই অ্যাবসোলিউট যে ন্যায়-অন্যায় সেই জিনিসটা সম্পর্কে আমাদের ধারণা কম থাকে, ইনফরমেশন কম থাকে। কিন্তু আমাদের যত ইনফরমেশন বাড়বে তত আমরা সেই অ্যাবসোলিউট নীতি-নৈতিকতার ধারণার কাছাকাছি যাইতে পারবো। আমরা দাবি করি না যে আমরা এখন পর্যন্ত যেমন ধরেন আমি ছোটবেলা আমাদের বাসায় কাজের ছেলে ছিল, আমি মাইর দিতাম। হুম? মানে হুম, থাপ্পড়-টাপ্পড় দিচ্ছি আমি। এইটা তো ছোটবেলায় আমি করছি। এখন আমি যখন বড় হইছি তখন আমি বুঝতে পারছি যে না এই কাজটা ঠিক হয় নাই। বা আমি ছোটবেলায় যখন রিক্সায় চড়তাম, মাঝে, মাঝে আমি তুই-তুকারিও করছি রিক্শাওয়ালাদের। যেই কাজটা আমার ঠিক হুম, হয় নাই। যে কাজটা করাটা খুবই অন্যায় হইছে আমার। একজন রিক্শাওয়ালা তিনিও তো আ পরিশ্রম করতেছে। পরিশ্রম করে উপার্জন করে। সে তো আর খারাপ কিছু করতেছে না। তাকে আমি কেন অসম্মান করে তুই-তুকারি করছি ছোটবেলা। পরবর্তীতে আমি বড় হওয়ার পর বুঝতে পারছি যে এই জিনিসটা আমার ঠিক হয় নাই। কিন্তু ওইটা ওই সময়ে অন্যায় ছিল। যেই সময়ে ছিল আমি কিন্তু আপনার চেতনার তুই-তুকারি মধ্যে করছি আপনার ভেতরে তো আর অন্যায় ছিল না। না আপনার কাছে আমি তখন তো বুঝতে অন্যায় মনে পারিনি। হতো না। সেটাই আমি বুঝতে পারিনি সেটা। কিন্তু সেটা মানে অ্যাবসোলিউট ন্যায় নীতিটা সবসময়ের ক্ষেত্রে প্রযোজ্য। ওইটা ওই সময় অন্যায় ছিল। হুম। ওই সময়েও হ্যাঁ, ওই মনে ওই করেন, সময় মনে অন্যায় ছিল করেন কিন্তু বোধোদয় হয় নাই তো হ্যাঁ, মানুষের আমার মধ্যে। বোধোদয় ব্যক্তিগতভাবে আমার বোধোদয় হয় নাই। তার সেটার সাথে তো ন্যায় অন্যায়ের কোনো সম্পর্ক নাই। আমি কি বুঝলাম না বুঝলাম এটার সাথে তো ন্যায় অন্যায়ের কোনো সম্পর্ক নাই ভাই। আমি নাও না, বুঝতে ঠিক পারি, আছে, আমি বুঝতেও পারি। না বুঝতে পারেন। সতীদাহ প্রথা ছিল বা এই ধরনের দাসপ্রথা ছিল। কিছু মানুষ হয়তো পছন্দ করে নাই। কিন্তু একসময় প্রচলন যখন থাকে কিন্তু মানুষের বিবেকের মধ্যে হয়তো খারাপই করে। কিন্তু সমাজে এটা মনে করে যে না, এটা একটা প্রথা, এটাই প্রচলন। না, সমাজের শুলে মানুষ কি চালানো ওই যে ভাবলো আপনি না আপনি ভাবলো? আরেকটু বলি, ভাই, আরেকটু ভাই ক্লিয়ার করি। সমাজের ভাই, ভাই সমাজের মানুষ কি ভাবলো না ভাবলো সেটার উপরে নীতি নৈতিকতা কোনোভাবেই নির্ভর করে না। এইটা অ্যাবসোলিউট ধারণা। নীতি নৈতিকতা নির্ভর করে শুধুমাত্র যুক্তি, তথ্য, প্রমাণের উপরে। এছাড়া আর কোনো কিছুর কে কি ভাবলো না ভাবলো, সমাজের বেশিরভাগ মানুষ ভাবলো না কম মানুষ ভাবলো, এগুলা কিছুর উপরেই নীতি নৈতিকতা নির্ভর করে না। নীতি নৈতিকতা নির্ভর করে এই বিষয়ে কি তথ্য পাওয়া যাচ্ছে, কি যুক্তি পাওয়া যাচ্ছে, কি প্রমাণ পাওয়া যাচ্ছে। শুধুমাত্র এই জিনিসগুলোর উপরে অবজেক্টিভ এটা একটা অবজেক্টিভ ধারণা। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি একটা বিষয় নৈতিক হয় সেটা সকলের ক্ষেত্রে নৈতিক হবে, সকলের ক্ষেত্রে। আর যদি অনৈতিক হয় সকলের ক্ষেত্রে অনৈতিক হবে। সেটা নির্ভর করে যুক্তির উপরে। তাহলে ভাই যে অ্যামেন্ডমেন্ট হয় জাতিসংঘর যে আপনার মনে করেন যে ইয়ে থাকে মানব কি বলে ওইটা যে জাতিসংঘের যে সংস্থাগুলো আছে মানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেন। তো এটা তো আপনার সেটা তো ভাই অ্যামেন্ডমেন্ট হয় না? সেটা তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং। এটা তো মানুষের আন্ডারস্ট্যান্ডিং। ওই জিনিসটা তো আর পরিবর্তন হচ্ছে না। ওইটা তো অ্যাবসোলিউট একটা ধারণা। ওইটা হ্যাঁ, বুঝতে সম্পর্কে পারছি। মানে ওইটা ওই কার্যক্রম জিনিসটা যেটা। সম্পর্কে ওই জিনিসটা সম্পর্কে আমাদের আন্ডারস্ট্যান্ডিং টা পরিবর্তন হয়। আমরা ওই জিনিসটা কতটুকু ভালোভাবে বুঝতে পারতেছি, আরো ভালোভাবে বুঝি যত ইনফরমেশন পাই, তত আমরা ভালোভাবে ওই জিনিসটা বুঝি এবং আমরা আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করি। কিন্তু ওই জিনিসটা তো একই থাকে। ওই জিনিসটা তো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, সেটা ঠিক আছে। ঘটনা একই থাকে। কিন্তু মানুষের চিন্তা চেতনা মেনে নেওয়া বা আপনাকে ইয়ের একটা উদাহরণ দেই চেতনা আপনাকে একটা উদাহরণ দেই। মনে করেন আ আফ্রিকার একটা জঙ্গলে একটা মানে গোষ্ঠী আছে তাদের ভিতরে একটা মানে কালচার আছে যে তারা আ প প পাশের গ্রামে ঢুকে মেয়েদেরকে ধরে রেপ করে আইনা নিয়ে আসে। তারপরে আ ওই মেয়েটা কয়েকদিন পর তার বউ হয়ে যায়। যদি নিয়ে আসতে পারে, মারামারি করে নিয়ে আসতে পারে মেয়েটারে তাইলে সে তার বউ হয়ে যায়। হ্যাঁ?
এটা তাদের কালচার। হুম, এটা ছোটকাল থেকে তারা করে আসতেছে। এটা তাদের কাছে খুবই নরমাল একটা ব্যাপার এবং মেয়েরাও এভাবে বড় হয় যে, হয় একদিন পাশের গ্রামের লোক এসে আমারে ধইরা তুইলা নিয়া যাবে, রেপ করবে, তখন আমি তার বউ হবো। এটা তারা মানে সামাজিকভাবে স্বীকৃত একটা ব্যাপার। এই কাজটা কি নৈতিক কাজ নাকি অনৈতিক কাজ? তাদের কাছে তারা এটাকে স্বাভাবিক ধরতেছে কিন্তু কাজটা তো অনৈতিক কাজ। তাদের আন্ডারস্ট্যান্ডিং টা নাই এই বিষয়ে। তারা এই হুম, জিনিসটা বুঝতেছে না। তারা হয়তো এই জিনিসটা মানে করে নাই। কিন্তু এই জিনিসটা খারাপ, এই জিনিসটা অন্যায়, এই জিনিসটা একটা মেয়ের সাথে অন্যায় হচ্ছে। এটা অ্যাবসোলিউট যুক্তি দিয়ে আমরা বুঝতে পারি। আমরা যুক্তি দিয়ে অবজেক্টিভ যুক্তি দিয়ে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা অন্যায়, এই জিনিসটা একটা মেয়ের উপরে অত্যাচার, একটা মেয়ের অধিকার হুম, হরণ। এখন হুম, ওরা বুঝতে পারল কি পারল না তাতে তা দিয়ে তো কিছু যাইতেছে আইতেছে না। এইটা তো এইটা তো ওরা বুঝতে না পারলেও এই জিনিসটা তো অন্যায় থাকবে, তাই না? হুম, হ্যাঁ। তাহলে এখানে প্রশ্ন হলো যে মনে করেন যে এখন 18 বছর একটা নির্দিষ্ট করা আছে। ঠিক আছে? বিয়ের হ্যাঁ, বয়স বলা আছে। হুম। যদি পরবর্তীতে এমন আসে যে না ১৫ বছর স্ট্যান্ডার্ড ধরা হলো। জৈবিক বা জলবায়ুর পরিবর্তন হোক বা যেকোনো বিষয় হোক। এখন আপনি ১৫ বছরকে আপনি ১৪ বছরকে স্ট্যান্ডার্ড ধরতেছেন না বা আপনি মানে এটাকে অপরাধ হিসেবে কিসের উপরে পরিবর্তনটা হইল? না, পরিবর্তনটা না কিসের উপরে বয়সের হইল? বিবাহের না বৈবাহিক বিষয়ের উপরে। না, ছেলে না মেয়েদের মানে পরিবর্তনটা ১৫ যে বছর। বয়সটা যে কমায় ১৫ বছর করল, এই জিনিসটা হুম। কিসের উপর ভিত্তি করে এই পরিবর্তনটা করল? এটা এক বেটায় মানে একটা মরুর ডাকাত সে তার ক্যারা উঠছে এইজন্য আমরা পরিবর্তন করলাম? মানে ১৫ না বছর করে আমরা দিলাম নাকি? রাষ্ট্রীয়ভাবে যদি করা হয় আইনগতভাবে না, না অর্থাৎ আইনগতভাবে কেন সাংবিধানিকভাবে করা বা হইল? হুম, আইনগতভাবে কেন করা হইল সেটা তো আমি জানতে চাচ্ছি যে, এইটার সপক্ষে কি যথেষ্ট যুক্তি, তথ্য প্রমাণ পাওয়া গেছে? এটার সাথে কি পাওয়া যায় ভ্যালিড নাই কিন্তু এভিডেন্স পাওয়া তো আছে? যেতে পারে। বলবে যে সে সাবালক হইছে যদি এবং এই সময় সে পরিপক্ক। যদি এটার সপক্ষে যথেষ্ট যুক্তি প্রমাণ পাওয়া যায়, এভিডেন্স পাওয়া যায় যে আমরা মনে করেন জাতিসংঘ থেকে একটা কমিটি গঠন করা হইলো। ১০ লক্ষ মেয়ের উপরে রিসার্চ করলো। তাদের উপর রিসার্চ করে দেখছে তাদের বডিতে কি, কি পরিবর্তন হয়, তাদের মাতৃমৃত্যুর হার কত, শিশু মৃত্যুর হার কত। এইগুলা ১,০০০ জিনিস তারা এনালাইসিস করলো। এনালাইসিস করার পরে যদি তারা বলে যে ১৫ বছর, ১৬ বছর, ১৭ বছর যেই বয়সী বলুক না কেন, সেই যে তারা যে গবেষণাটা করছে, একটা নিরপেক্ষ একটা গবেষণা করছে, এই গবেষণার উপরে ভিত্তি করে তখন আমরা বলতে পারবো, হ্যাঁ, এইটা তাহলে ১৫ বছর করা হোক, ১৬ বছর করা হোক, ১৭ বছর করা হোক। সেই এভিডেন্স যখন আমাদের হাতের কাছে থাকবে, যুক্তি যখন আমাদের হাতের কাছে থাকবে, তখন আমরা অবশ্যই পরিবর্তন করতে পারি সেটা। কিন্তু কোন এক অন্ধবিশ্বাসের কারণে দেখেন ভাই আমি তো সবসময় এটা বলে আসতেছি যে আমাদের যেকোনো সিদ্ধান্ত, যেকোনো ডিসিশন মেকিং আমরা করব যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে। কোন অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে কোন না সিদ্ধান্ত সে নেয়া বিষয়ে যায় কোনো না। আমার বিরোধ নেই। সে বিষয়ে তাইলে আমি আপনার সাথে আমাদের দ্বিমত কাছে নাই, একমত। আমাদের কাছে যদি এনাফ এভিডেন্স থাকে যে এটা ১৫ বছর করতে হবে। ১৫ বছর করলে ভালো আরো। তাইলে ১৫ বছর করতে সমস্যা কি? হ্যাঁ, তোমরা করো ১৫ বছর। ৫ বছরও করো তোমরা। যদি এইরকম না, এভিডেন্স পাওয়া যায় তাহলে ১ বছরই করো। অসুবিধা কি? না আমি কিন্তু সেইটা বলতেছি যে এভিডেন্স তো যদি দেখাইতে আমি সেই হবে। কথাটাই আসতেছি। এভিডেন্সটা তো যে দেখাইতে এভিডেন্স হবে। দেখানো যদি পরিবর্তন হলো। এভিডেন্স কিন্তু এখন এভিডেন্স এর আপনি উপরে বলতেছেন পরিবর্তন যে হবে। ১৪ যুক্তির উপরে পরিবর্তন হবে, প্রমাণের উপরে পরিবর্তন হবে। এটা তো কোন হ্যাঁ, এক যুক্তি পেডোফাইল প্রমাণ কোন এক তথ্য আরব নিরপেক্ষ দেশের তদন্তের ভিতরেই হলো। কোন এক আরব দেশের সেটাই হলো। পেডোফাইলের ক্যারা উঠছে, মাথার উপরে ক্যারা উঠছে, সে তার বন্ধুর মেয়েরে বিয়ে করতে চায়। এইজন্য তো না এটা আমি পরিবর্তন হবে না তো ভাই, তাই না? আমি এই খোঁড়া যুক্তি দিয়ে বলতেছি না। ওই সাইডে যাচ্ছি না। ওইটার বিষয়ে আমি বলতেছি না। আমার উদ্দেশ্য হলো যে সময়, যুগ বা একটা কালের বিবর্তনে বা মানে আবহাওয়ার পরিবর্তনের কারণে যেমন আপনি জানেন যে শীতপ্রধান দেশের পরিপক্কতা আসে, ছেলেমেয়েদের ম্যাচুরিটি আসে একটু পরে। মানে জৈবিক ম্যাচুরিটি হয়তোবা। আর আমাদের গ্রীষ্মকালীন এটা কে সময়ে বলছে আপনাকে? এই এটা আপনাকে কে বলছে? শীত প্রধান দেশে একটু পরে আসে এটা এটা কে আমি বলছে? একটু শীত প্রধান দেশে আরো না বেশি পরে তাড়াতাড়ি আসে। গরম প্রধান দেশে একটু দেরিতে আসে। কে বলছে আপনাকে শীত প্রধান দেশে? তাহলে কি উল্টায় ভাই গেছে ভাই নাকি? মানুষ তো আম কাঁঠাল না ভাই। মানুষ তো আম কাঁঠাল না যে গরমে পাইকা যাবে। এরকম তাই কোন এভিডেন্স ধরনের বিষয়ে দেখাইতে তো পারবেন? এখন আমি এভিডেন্স এরকম দিতে কোন পারতেছি না। এভিডেন্স তবে আমি পড়ছি বলে মনে হয়। আমার কাছে এভিডেন্স আছে যে শীতপ্রধান দেশে বরঞ্চ মেয়েদের পিউবার্টি দ্রুত আসে। কারণ শীতপ্রধান দেশগুলাতে পৃথিবীর যে শীতপ্রধান দেশগুলো আছে সেই দেশগুলাতে পুষ্টিকর খাবারের পরিমাণ বেশি। তারা বেশি পুষ্টিকর খাবার খায়। শীতপ্রধান দেশগুলা বিশেষ করে একটু উন্নত স্বাস্থ্য সুবিধা পায়, উন্নত মানে খেলাধুলার সুযোগ পায়, উন্নত শিক্ষা ব্যবস্থা পায়, উন্নত খাবার-দাবার পায়। পুষ্টিকর খাবার-দাবার পায়। এই কারণে উন্নত মানে শীতপ্রধান দেশগুলাতে এই ঘটনাটা ঘটে। আর গরম প্রধান দেশের বেশিরভাগ দেশই হচ্ছে গিয়ে একটু অনুন্নত, একটু দরিদ্র। এই কারণে এই সমস্ত দেশে আরো দেরি করে আসে। এই এভিডেন্স আমি দেখাইতে পারবো। সংশয়.com এ আছে, আপনি দেখে নেন। আচ্ছা, আচ্ছা। না তা এখন কোনো একটা বিশেষ অঞ্চলের জন্য তো আর আইন ভিন্ন ধরনের করে না।
তাই না? এই যে আপনি বললেন আফ্রিকা বা এটা বিশেষ অঞ্চলের জন্য জাতিসংঘ তো আর বলবে না। যে ওই না, না, অঞ্চলের জন্য পিউবার্টির সাথে তো ভাই পিউবার্টির সাথে তো প্রাপ্তবয়স্ক হওয়ার একটা পরোক্ষ সম্পর্ক আছে। কিন্তু সরাসরি তো সম্পর্ক নাই। পিউবার্টির পরে আরো ৪-৫ হ্যাঁ, বছর একটা মেয়ের সময় লাগে বডি ডেভেলপমেন্ট এর জন্য। পিউবার্টি হচ্ছে শুরু। পিউবার্টি হ্যাঁ, যখন শুরু, মানে শুরু। মেয়েদের যখন ইয়াটা হয় তখন এটা হচ্ছে শুরু। তখন তাদের বডিতে নানা ধরনের পরিবর্তন আসে। হাড্ডিগুলা শক্ত হয়, হাড্ডিগুলো মজবুত হয়। ভাই একটা মানে ছোট বাচ্চারে তো আপনি ফুটবল খেলতে দিতে পারবেন না। ফুটবল তো সে খেলতে পারবে না। তার হাড্ডি-গুড্ডি নরম এখনো। আপনি দেখছেন নিশ্চয়ই যে একটা বাচ্চা যখন মায়ের পেটের থেকে বের হয় তখন মাথাটা চ্যাপ্টা হয়ে বের হয়। দেখছেন না? ওই মায়ের পেটের থেকে হ্যাঁ, যখন হ্যাঁ। বের হয়, মাথার হাড্ডিগুলা অনেকগুলা জয়েন্ট থাকে যেগুলা ইয়া হয়ে যায়। মানে ইসের থেকে বের হওয়ার সময় সেগুলা চ্যাপ্টা হয়ে যায়। মানে লম্বাটে চ্যাপ্টা হয়ে যায়। হয়ে যায়। মাথাটা অনেকখানি লম্বা হয়ে যায়। এই যে হুম, মাথাটার যে পরবর্তীতে সেই মাথাটা আস্তে, আস্তে ছোট, ছোট হাড়গুলা জোড়া লাগে এবং শক্ত হয়। ভাই এই তখন যদি তারে ফুটবল খেলতে নামায় দেন, "যাও তুমি হেড করো গিয়া, ফুটবল হেড করো গিয়া।" এ তো মাথা ভাইঙা যাবে। এর মাথার হাড্ডি তো তখন সেইটা মজবুত হয় নাই। হ্যাঁ, সে না বাইরেছে, পেটের থেকে এক্ষেত্রে বাইরেছে একমত। ঠিক, হ্যাঁ, এটা ঠিক। বুঝছি। পেটের থেকে বাইরেছে ঠিক। কিন্তু তাইলে তো আপনি তো তারে ফুটবল খেলতে হেড করতে নামাইতে পারবেন না। তারে ওইটা ডেভেলপ করতে দিতে হবে। সময় লাগবে তার। হ্যাঁ, হেড একদিন করতে পারবে সে। কিন্তু তাকে তো সেই মানে মাথাটা মজবুত হওয়ার সময় দিতে হবে। একটা মেয়ের মাত্র হ্যাঁ, পিরিয়ড হইছে। এখন আপনি কিভাবে তাকে এইগুলার ভিতরে যাইতে দিবেন? তাকে তো সময় দিতে হবে। তার মানে বোনগুলা, তার পেলভিক বোনগুলা সেগুলো তো শক্ত হুম, হইতে হবে, মজবুত হইতে হবে। একটা বাচ্চাকে জন্ম দেওয়াটা তো সহজ কথা না ভাই। একটা বাচ্চাকে জন্ম দেওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার এবং অনেক পরিশ্রমের একটা ব্যাপার। অনেক কিছু যায় একটা মেয়ের উপর দিয়ে। এখন আপনি তাকে বিয়ের হ্যাঁ, ভিতরে ঢুকাই দিবেন। সে তো কয়দিন পরে বাচ্চা হয়ে যাবে। বাচ্চাটাও তো অসুস্থ হবে। বাচ্চাটাও তো পুষ্টিহীনতায় ভুগবে। এগুলা ভাই কেমন কথা? এগুলা তো মানে জাতিসংঘ থেকে বারবার এই বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। বারবার বলা হচ্ছে যে ১৮ বছর বেশি করা, আমরা তো দাবি করি যে এটা আরো বাড়ায় দেওয়া হোক। ২১ বছর করা হোক। কিন্তু ১৮ বছরের নিচে আর করা যাচ্ছে না। ১৮ বছরই মানতেছে না। অনেক দেশের সরকার ১৮ বছরই মানতেছে না। বিশেষ হ্যাঁ, করে মানে ইসলামী না। সরকারগুলা ১৮ বছরই মানে না। আমরা তো বলি ২১ বছর করো। এটা ২১ বছরের নিচে মেয়েরা প্রেগন্যান্ট হইলে এটা সমস্যা হয়। হুম, ১৮ হুম, বছর আমরা মানতে চাই না। কিন্তু এখন কি আর করার আছে ভাই? এখন সারা পৃথিবীর জন্য যেহেতু এই জিনিসটা সিস্টেমটা করতে হইছে, এজন্য মিনিমাম 18 বছর করা হইছে। কিন্তু আমরা রিকমেন্ড করি ২১ বা ২৩ এই রকমের বয়সে বিয়ে-টিয়ে হইলে ভালো হয়। এর আগে যদি তারা সমবয়সী কার সাথে সম্পর্ক করে, ছোটখাটো সম্পর্ক করে, তখনও আমরা তাদেরকে ছোটবেলা থেকে যৌন শিক্ষা দেয়ার কথা বলি যেন তারা আ যেই কাজই করুক না কেন সেটা যেন সেফলি করে এবং কোন ধরনের অ্যাক্সিডেন্ট এর শিকার না হয়, কোন ধরনের হ্যারাসমেন্ট এর শিকার না হয়। অনেক বুইড়া বেটা আছে, বুইড়া খাটাস আছে, চাচা, মামা এই টাইপের বাসায় হুম। ছোট বাচ্চা মেয়ে দেখলে কোলে নিয়ে ঘষাঘষি শুরু করে। হ্যাঁ? হ্যাঁ, এগুলো তো ফেসবুকে এইটিরে দেখা যায়। ধইরা নিউজ এইটিরে পত্রিকায় ধইরা দেখা যায় এগুলো। পাছার ভিতরে লাইঠা এগুলারে মানে হাড্ডি-গুড্ডি ভাইঙা দেওয়ান দরকার। হ্যাঁ? এগুলারে এই হারামজাদাগুলা মানে বাসায় আসে, আইসা তখন কোলে নেয়। কোলে নিয়ে ঘষে। হ্যাঁ? এইগুলা যে হুম, কত না বড় সেগুলো সব ঠিক বদমাইশ! আছে। এগুলো তো এই জানি, এগুলো তো বাস্তবতা। এগুলো যৌক্তিক বাচ্চা কথা। মেয়ে বাচ্চাদেরকে দেখলে হুম। যাদের এই জিনিস হয় ভাই, বাচ্চাটারে তো ছাইড়া দে তোরা। তোরা তো বাচ্চাটারে ছাড়। তোরা বাচ্চাও ছাড়বি না, একটা শিশু, একটা বাচ্চা। এটারও তোরা ছাড়ন লাগে না? তোর তো 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 চাইর বিবি তো তোরা করতেছস। চাইর বিবি রাহনের পর তারপরেও তোদের আরো লাগে। এত চুলকায় তোদের। কেন এত চুলকায় ভাই? এটা তো আমি বুঝি না। এখন এই বিষয়ে প্রশ্ন করলে তারা তো অনেকেই বলে যে, "না এগুলো ওই বাড়াবাড়ি করে এগুলো হলো ওই ইয়ে করে, এটা সত্য না। ওই শত্রুতামূলক করে।" এ ধরনের বিষয় তারা এড়িয়ে যায়। তেনা পেঁচায় বুঝছেন? কিন্তু ঘটনা যে ঘটে বা এটা তাদের যে নেচার এটা বোঝা যায়। আচ্ছা আমি আমার প্রশ্ন যেটা বলছিলাম আমি যে তো এটা আমি আমি পুরাপুরি ক্লিয়ার গত হয়নি। কয়েকদিন গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিলাম YouTube এ যে একটা মানে মেয়ে তার হুজুরের সাথে কথা বলতেছে ফোনে। মেয়েটা ছোট, মেয়েটা বাচ্চা। মেয়েটা বলতেছে যে, আমার তো রক্ত বের হইতেছে এখান থেকে।" হুজুরে বলে, ও "না রক্ত বেরোবো কি? আমি তো ভিতরে নেই তো। রক্ত বেরোবো কেন?" মানে কি অদ্ভুত কাণ্ড রে ভাই! কি অদ্ভুত কাণ্ড, কি হ্যাঁ, অদ্ভুত কথা। বাচ্চা মেয়েও তুই ছাড়স না। তোর বাচ্চা মেয়ে দেখলেও তোর কুরকুর করে। এটা কেমন কথা? মানে মানুষের তো একটা মানে মিনিমাম একটা মানে মানবিকতা থাকে। বাচ্চাদের সাথে এগুলো করব না। তুই কর, তুই মানে মানে প্রস্টিটিউট এর কাছে গিয়া কর। তোর এত কুরকুর করলে তুই প্রস্টিটিউট এর কাছে গিয়া কর। তুই বাচ্চা মেয়ের সাথে করণ লাগবে তোর। এগুলা কেমন কথা ভাই? বুঝি না তো আমি এগুলা। ওইগুলো আবার উনারা বেশি ঘৃণা করে। প্রস্টিটিউট এই ঘোরাঘুরি করে, এই খারাপ মেয়ে, এ ধরনের বিষয় খুব নিষেধ করে। আবার গোপনীয়ভাবে এই বাচ্চা-টাচ্চা, বুড়া-টুড়ি এগুলো আবার ইয়ে করে। বুঝছেন? তো এখন ওই যে পরিবর্তন হওয়ার পরে একটুখানি আমার কাছে মানে পুরা করতে পারি নাই। আপনি যে যুক্তি বললেন ঠিক আছে। কিন্তু পরিবর্তিত ব্যবস্থা যে যদি চেঞ্জ হয় যৌক্তিক কারণে, সব প্রমাণের কারণে চেঞ্জ হতে পারে না? আচ্ছা মানে আপনার
রেভোলিউশনটা চেঞ্জ আরো অবশ্যই ঘটতে হতে পারে। পারে। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একমাত্র পদ্ধতি হচ্ছে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে সেই ডিসিশনটা মেক করা। কোন না, আমি সেটাই অন্ধবিশ্বাসের উপর বলছি। কোন এটাতে তো আমার দ্বিমত নাই। যদি যে যদি এ সেটার ধরনের হলো। সপক্ষে আপনি যুক্তি দেখাইতে পারেন, ভাই আপনি যদি যুক্তি দেখাইতে পারেন তাইলে তো আমি আল্লাহরই মানতে রাজি আছি। তাই না? আল্লাহরই বিশ্বাস করতে রাজি আছি। আপনি যদি আমাকে যুক্তি প্রমাণ দেখাইতে পারেন তাইলে তো আমি আল্লাহরই পর্যন্ত মানতে রাজি আছি। তাইলে তো আপনার ওই ১৮ প্রমাণ তো বছর আর না দেখানো ১৭ যাবে বছর না। এটা তো ভিন্ন জিনিস নাকি? হ্যাঁ, হ্যাঁ। না, যুক্তি প্রমাণ দেখালেও তো আপনি আল্লাহর মানে মানবেন, তখন তো হুজুর হয়ে যাইবেন। একবারে কাজ কাম বাদ দিয়ে না, দিবেন। না আমি আল্লাহর তখন অস্তিত্বে বিশ্বাস করব। তার মানে এটা নেসেসারি না যে আমি আল্লাহকে উপাসনা করব। উপাসনা তো ভিন্ন বিষয়। তখন তো আপনি তাহলে যে শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ইবলিশ হয়ে যাবেন। হইলাম। হ্যাঁ? দেখি তখন বলবে শয়তানের যে ইবলিশ, শয়তানের ইবলিশ হিসেবে শ ভাইরা শয়তানের বলব ইবলিশের যে ভাইরা হয়ে যাবে। শয়তানের বড় ভাই হওয়া যায় নাকি? আমি ছোট ভাই হইতে পারব না। শয়তানের কন্ডিশন দিমু, তোর বড় ভাই হমু ভাই। তুই আমার ছোট ভাই হ্যাঁ। হিসেবে থাক। হুম, না, না, বুঝতে পারছি। তবে ঠিক আপনারা আছে। যে কাজগুলো করতেছেন, এই যে নতুন, নতুন এই যে নাস্তিকরা আরো মুফতি-টুফতি আসতেছে, বা একসময় তো ঘৃণা লাগতো বেশি। কিন্তু আপনারা তো ভাই আমাকে ধর্মটারে একবারে ১২ টা বাজায় দিচ্ছেন। এখন তো আপনাদের কাছেও পাইতেছি না। একটু কোপামো, আবার করি, আপনাদের নামে অনেক বদনাম, বদদোয়া করি, তাও কাজ হইতেছে না। আমরা খুব শঙ্কায় আছি। বুঝছেন? তো এইজন্য দেখছি। তবে হুজুরদের লাইভে যাওয়া দেখছি, কিন্তু ভাই সন্তুষ্ট হইতে পারতেছি না। তো হুজুরদের লাইভের যুক্তি, তথ্য, কথাবার্তা বলে, মানে কোনো ইয়ে প্রমাণিত, বা মানে কোনো আগামাথা পাওয়া যায় না তো। বুঝছেন? হুম, হুম। আমরা আছি ঠিক খুব আছে, সমস্যার মধ্যে। ঠিক আছে খাঁটি মুসলমান ভাই ভালো থাকেন তাহলে আজকে আপনাকে বিদায় আচ্ছা, জানাই। ঠিক আছে। ওকে। ঠিক আছে ভাইয়া ভালো থাকেন।